5ই আগস্টের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে গিয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন এমন খবর ছড়িয়ে পড়ার রেশ কাটতে না কাটতেই এখন তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির নেত্রী তিনি নেপালে কাঠমান্ডুতে ম্যারিয়ট হোটেলে বসে বৈঠক করেছেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে। আমেরিকার সঙ্গে কেন এত কথা বলতে হচ্ছে তাসনিম জারাকে সে বিষয়টা পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর যখন প্রথম ছড়িয়ে পড়ল তখন থেকেই আপনাদেরকে পরিষ্কার করা শুরু করেছি। দেখুন, পিটার হাস কক্সবাজারে সেদিন উপস্থিত ছিলেন না সেটা প্রমাণে যখন অস্থির হয়ে উঠলেন বাংলাদেশের কোনো প্রেস কর্মকর্তা, তখন মার্কিন দূতাবাসকে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম জিজ্ঞেস করলো তখন মার্কিন দূতাবাস কিন্তু বলল পিটার হাস এখন একজন প্রাইভেট কর্মকর্তা এবং তিনি তার ব্যক্তিগত সফরে বা ব্যক্তিগত অবস্থান কখন কোথায় সেটা মার্কিন দূতাবাসের জানবার কথা নয়। কাজেই মার্কিন দূতাবাসের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকায় পিটার হাস কখন কোথায় বৈঠক করছেন এ বিষয়টি মার্কিন দূতাবাসের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। কারণ পিটার হাস কোন ব্যক্তি? পিটার হাস হচ্ছেন যিনি মার্কিন রাষ্ট্রদূত অবস্থায় 2022-23-এ ভীষণ সক্রিয় হয়ে উঠলেন বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য শেখ হাসিনা সরকারের ওপর চাপ প্রয়োগে, এবং তিনি ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলেন এবং সেটা কার্যকর করলেন যে বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং পুলিশ কর্মকর্তাদের ওপর যদি বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো 24-এর নির্বাচনে অংশ না নেয় তাহলে এই রেস্ট্রিকশন আরোপ করা হবে এমন বললেন। তিনি রাজপথে নেমে পড়লেন মোটামুটি বিএনপি নেতা সুমনের বোনের যে হারিয়ে যাওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকের সঙ্গে। এই সব ঘটনা ঘটিয়ে যখন আগস্টের আগে পিটার হাস বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, তার মেয়াদ শেষ হওয়ার পর সেপ্টেম্বরে ইউনুস সরকার ক্ষমতায় আসার পরপরই কিন্তু তাকে বাংলাদেশে একটি মার্কিন এলএনজি কোম্পানির প্রধান পরামর্শক করে আবারও ইউনুস সরকার নিয়ে এলেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঘটনাগুলো যে সাধারণত পুরস্কারমূলক পদায়ন সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর কোনো দেশে কোনো রাগঢাক রাখে না। মানে একটা দেশে রাষ্ট্রদূত ছিলেন একজন, তিনি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পরপরই মাস তিনেকের মাথায় একটা এত বড় প্রাইভেট কোম্পানির এত বড় পদে সরকার দ্বারা নিযুক্ত হয়ে চলে এলেন, তাতে বুঝতে কোনো অসুবিধা থাকে না যে মার্কিন দূতাবাস যদিবা তাকে বলছেন যে তিনি একজন প্রাইভেট ব্যক্তি, এখন তিনি ব্যক্তিগতভাবে কাজ করছেন কিন্তু তার কাজ ব্যক্তিগত নয়। এবং তখন আমি আপনাদেরকে মনে করিয়েছিলাম যে কক্সবাজারের এই সফরটি কেন 5ই আগস্টেই হতে হবে। কক্সবাজার বিমানবন্দরে নামতে না নামতে প্রথম আলোতে বিএনপির নেতৃবৃন্দের মানে সেখানকার স্থানীয় নেতৃবৃন্দের বরাতে প্রথম আলো লিখতে শুরু করবে যে কক্সবাজারে পৌঁছে গেছেন জাতীয় নাগরিক পার্টির এই 5 বিশিষ্ট নেতা এবং তাদের নাকি পিটার হাসের সঙ্গে বৈঠক হতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তার মানে এটা ছিল একটা টেইলর মেড বানানো গুঞ্জন, যে গুঞ্জনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ তাসনিম জারার নেতৃত্বে এই 5 জন নেতারও। আমি আগেও বলেছি পরিষ্কার তাসনিম জারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই পুরো জুলাই মাসটা যে খুব দ্রুত একটা নির্বাচনের পথে হাঁটা, মানে ফেব্রুয়ারির চেয়ে বেশি দেরিতে যাতে কিছুতেই নির্বাচন না যায় সে বিষয়টি নিশ্চিত করতে যেমন ডক্টর ইউনূসের সাথে কথা বললেন, লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বললেন এবং নিশ্চিত করে এলেন যে আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনাটাই আমেরিকার পছন্দ, আরও দক্ষিণপন্থী বা কট্টরপন্থীদের দিকে না যেয়ে। সেই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র জানান দিতে চাইল যে জাতীয় নাগরিক পার্টির তারকা খ্যাতি পাওয়া নেতারা মানে তাসনিম জারার সাথে কারা গিয়েছিলেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, মানে মূলত যে 4 জন নেতার কথা বলছি তাসনিম জারার স্বামী ছাড়া হাসনাত, সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারি আর তাসনিম জারা সারা বাংলাদেশে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি এদেরকে হ্যান্ডপিক করে নিল, মানে হাতে উঠিয়ে নিল যে এদেরকে যে কোনোভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে, মানে জাতীয় নাগরিক পার্টি অংশ নিক সেটা চাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু তাদের একটা অংশ যদি বেঁকে বসেন এই যে ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে, তারা যে একরকম গুছিয়ে বসেছেন মানে ক্ষমতায়, লুটপাটে, অর্থ বানানোতে, সারা দেশে চাঁদাবাজিতে, সেই পুরো প্রক্রিয়াটি যেহেতু নির্বাচনের মাধ্যমে ধসে পড়বে, কাজেই জাতীয় নাগরিক পার্টি কিংবা ইউনূস সরকারের ভেতরে নির্বাচনের যে কোনো তাড়া নেই সেটা আমেরিকাও বোঝে। কাজেই আমেরিকা চায় নির্বাচনটি অনুষ্ঠিত হোক
এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের নেতৃত্বের একটা অংশ সেই নির্বাচনে অংশ নিক, যাতে নির্বাচনটা একটা বৈধতা পায়। এবং সেক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটি তারা তাসনিম জারাকে দিয়েছে। ভাবুন তো, তাসনিম জারাকে যে আমেরিকা অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেটা আমি 5 তারিখ থেকে এতটা কনফিডেন্টলি, এতটা আত্মবিশ্বাসের সাথে কেন বলছি? তাসনিম জারাকে, তাসনিম জারা দেখুন, আমরা চিনতে শুরু করি তাকে, আরও কত আগে থেকে চিনি সেটাও আপনাদের মনে করাবো। আমরা সারা বাংলাদেশে তাকে চিনতে শুরু করি যখন কোভিডের সময় তিনি ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমরা শুনি তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত, অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে তার বিস্তার, ভীষণ স্পষ্ট বাংলা বলেন, আবার একটা আন্তর্জাতিক অঙ্গনে তার কাজ। সেই চিকিৎসক তাসনিম জারা কোভিডের সময় ভিডিও বানানো শুরু করেন বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দিয়ে এবং ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন, ঘরে ঘরে তিনি পরিচিত হন। সেই ব্যক্তিটির সঙ্গে জুলাই আগস্ট আন্দোলনের কিংবা রাজনীতির কিংবা হাসিনা বিরোধী কোনো কর্মকাণ্ডের কখনো কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করেই আমরা ডিসেম্বরে জানতে পারি তাসনিম জারা এবং তার স্বামী, মানে এই দম্পতি, তাদের অক্সফোর্ড কেমব্রিজে বিস্তার লাভ করা জীবন ছেড়ে চলে আসছেন জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে। তখনও জাতীয় নাগরিক পার্টি হয়নি, তখন নাগরিক কমিটি, তারা যোগ দিতে চলে আসছেন এবং এসেই তারা নেতৃত্ব স্থানীয় পদ পান। মনে করে দেখুন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কত রকম সমস্যা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন অংশের নেতাদের মধ্যে, যে তারা কেন গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন না। ফেব্রুয়ারিতে যে দলটি শেষ পর্যন্ত গঠিত হলো, মানে জাতীয় নাগরিক পার্টি যে গঠিত হলো, সেটিতে যারা সামনের সারিতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে, তারা জাতীয় নাগরিক পার্টিতে স্থান পেলেন না। কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে একেবারে স্বামী স্ত্রী মিলে পদ ঠিক করে তাসনিম জারা ঠিক চলে এলেন ডিসেম্বর মাসে। কে বসিয়ে দিলেন? এই প্রশ্নটা করা কি খুবই অসঙ্গত? মানে কি করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে এতটা বিশ্বাসের সঙ্গে তাকে গ্রহণ করা হলো? এবং এত এত সমস্যা নেতৃত্ব নিয়ে, পদ নিয়ে, পদায়ন নিয়ে, কিন্তু কখনো কেউ জাতীয় নাগরিক পার্টিতে এই তাসনিম জারার নেতৃত্ব চ্যালেঞ্জ করলো না, কিংবা তাসনিম জারা কি করে যুগ্ম আহ্বায়ক পদ পেয়ে গেলেন সে প্রশ্ন এখন পর্যন্ত কেউ তুলল না। এমনকি আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, জুলাই আগস্ট আন্দোলনের সামনের সারিতে থাকা, এক রকমের প্রাণের ঝুঁকির মধ্যে থাকা নেত্রীরা, মানে নারী নেত্রীরা বলেছেন যে তারা কতভাবে এই দলের ভেতরে ঢুকতে চেয়েছেন, এই দলে গুরুত্বপূর্ণ পদ বা মতামত রাখতে চেয়েছেন, কিন্তু তাদের জন্য কোনো স্পেস তৈরি করে দেওয়া হয়নি। যারা স্পেস পেয়েছেন তাদেরকে যৌন হয়রানি থেকে শুরু করে নানা রকম হয়রানি এবং অপমানের শিকার হতে হয়েছে, যার অনেক বর্ণনা এমনকি উমামা ফাতেমা নিয়ম করে ফেসবুক লাইভে এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন। কিন্তু তাসনিম জারাকে এতটা সাদরে গ্রহণ করা হলো এবং তিনি টিকে গেলেন কি করে, সেই প্রশ্ন করা তাই বোধহয় অসঙ্গত হবে না। তাসনিম জারাকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় নাগরিক পার্টিতে তাদের সংযোগ হিসেবে বসিয়ে দিয়েছে, তাদের সংযোগ হিসেবে নিয়োগ দিয়েছে। দেখুন, ডিপ স্টেট এজেন্ট কথাটা আমরা বলি বটে, কিন্তু সেটা কিন্তু কোনো বানানো কথা নয়। পৃথিবীর সব দেশে 70 সাল পর্যন্ত, মানে 70-এর দশক পর্যন্ত আমেরিকা মূলত সিআইএ এজেন্ট দিয়ে তাদের গোয়েন্দা কাজ পরিচালনা করত, মানে সরাসরি তারা তাদের সিআইএর গোয়েন্দাদের নিয়োগ করত। 70-এর পর থেকে তারা ডিপ স্টেট এজেন্ট তৈরি করে, বা পৃথিবীর সর্বত্র তরুণদের মধ্য থেকে, সংস্কৃতি কর্মীদের মধ্য থেকে, এনজিও কর্মীদের মধ্য থেকে, সরকারি বেসরকারি প্রশাসনের ভেতর থেকে, যাতে সমাজের সকল স্তরে, সকল বয়সে প্রভাবশালীদের মধ্য থেকে একটি অংশ আমেরিকার স্বার্থ রক্ষায় কাজ করে। এবং সেক্ষেত্রে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, এনডিআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, আইআরআই, এই প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে কাজ করে। আরব স্প্রিং এর সময় 2011 সালে সেটা কিন্তু খুব স্পষ্ট হয়ে সারা পৃথিবীতে সংবাদ মাধ্যমে আলোচিত হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে যারা আলাপ করেন, তারা তখন এই যে ডিপ স্টেট এজেন্টরা পৃথিবীতে গণতন্ত্রের জন্য কি ভূমিকা রাখতে পারেন তার এক সাফল্যের উদাহরণ হিসেবে মিশরের ঘটনা
ঘটনা তুলে ধরছিলেন। তারা বলছিলেন যে এই যে মিশরে দীর্ঘ সময় ধরে এমনকি তরুণদের তৈরি করেছে মার্কিন ডিপ স্টেট, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন স্বার্থ রক্ষার্থে। সেই তরুণরা একসময় সমাজে প্রভাবশালী হয়ে উঠেছেন, যাদেরকে শিক্ষায় স্কলারশিপ দিয়ে বিভিন্ন রকমভাবে তাদের পরিচিতি বাড়াতে ধীরে ধীরে সহায়তা করে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা ব্যক্তিত্বে পরিণত করে যে তখন যখন ওই বিপ্লবের সময়ে প্রয়োজন হয়েছে তখন এই তরুণেরা সবচেয়ে বিশ্বাসযোগ্য চেহারায় পরিণত হয়েছেন এবং তারা ইন্টারনেটে এবং ইন্টারনেটের বাইরে একটা বিশ্বাসযোগ্য পরিচিতি ব্যবহার করে সেই ভূমিকা রেখে তারা মার্কিন স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে পেরেছেন। আমেরিকার দীর্ঘকালের বন্ধু হোসনি মোবারকের যখন 2011 সালে আরব স্প্রিং এর মাধ্যমে পতন ঘটে তখন এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তাসনিম জারাকে জাতীয় নাগরিক পার্টিতে নিয়োগ দিয়েছে যাতে জাতীয় নাগরিক পার্টির ওপর আমেরিকা বাংলাদেশে আরব স্প্রিং এর আদলে যে মনসুন বিপ্লব বা যে বর্ষা বিপ্লব ঘটিয়েছে তার নেতৃত্ব যাতে মার্কিন শিবিরেই থাকে এবং মার্কিন স্বার্থ রক্ষায়, মার্কিন উদ্দেশ্য রক্ষার যে কোনো সিদ্ধান্তে যাতে ওই নেতৃত্বের একটি অংশকে সম্পৃক্ত করা যায়। এ কারণে তাসনিম জারার কথা শেষ হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং ডিপ স্টেট এজেন্ট বিষয়টা সবসময় গোপন থাকে না। মার্কিন যুক্তরাষ্ট্র গত 5ই আগস্ট এনসিপির এই 4 জন নেতাকে তাসনিম জারার নেতৃত্বে কক্সবাজার নিয়ে গিয়ে এটা জানান দিতে চেয়েছিল যে এদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ আছে, এদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদের হাত আছে এবং এরা মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ টিকে যাওয়ার জন্যে, সেফ এক্সিটের জন্যে কিংবা আগামী নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হওয়ার জন্য একটা রাজনৈতিক ভবিষ্যৎ পাওয়ার জন্য। এ কারণেই নাহিদ ইসলাম আর আক্তার হোসেন যারা সেই কক্সবাজার ট্রিপ থেকে বাদ পড়েছিলেন এবং যারা গিয়ে উপস্থিত হয়েছিলেন মানিক মিয়া অ্যাভিনিউতে ডক্টর ইউনূসের জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে, তারা এতটা রেগে আর অনিরাপদ বোধ করে সাথে সাথে এই 5 জনকে কারণ দর্শাও নোটিশ দিয়েছিলেন এবং সেই কারণ দর্শাও নোটিশের জবাব তাসনিম জারা না দিয়ে বরং তখন দেখুন কি করলেন তিনি আক্তার হোসেন এবং নাহিদ ইসলামের জন্যেও মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে রাষ্ট্রদূতের বাসায় একটা বৈঠকের ব্যবস্থা করলেন। কিন্তু রাষ্ট্রদূত সম্ভবত নাহিদ ইসলাম আর আক্তার হোসেনকে রাজি করাতে পারেননি নির্বাচনের বিষয়ে। সম্ভবত নাসির উদ্দিন পাটোয়ারিও এখন এই দলে চলে গেছেন যে দলে তারা নির্বাচনে অংশ নেওয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। কারণ আমি বারবার আপনাদেরকে বলি যে বিরাট মানি মেকিং মেশিন তৈরি হয়েছে ইউনূস সরকারের আমলে, সেই মানি মেকিং মেশিন ছেড়ে নির্বাচনের পথে হাঁটা, সে হোক না আমেরিকার কথায় বা ধমকে, সেটা খুব মুশকিল ডক্টর ইউনূসের জন্য যেমন জাতীয় নাগরিক পার্টির এই নেতাদের জন্যও তেমন। তাসনিম জারার সঙ্গে নেপালে ওই বৈঠকে যোগ দিতে গেছেন যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী, তেমনি গেছেন সিপিডির সম্মানীয় ফেলো বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কি বিচিত্র প্রতিনিধি দল বাংলাদেশের সরকার বানিয়ে পাঠিয়েছে একটা পার্লামেন্টারিয়ান মিটে যোগ দিতে। ভাবুন, বলাই তো যায় মার্কিন যুক্তরাষ্ট্রের দাপটে এখন বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে। তাসনিম জারা, আমির খসরু মাহমুদ চৌধুরী আর দেবপ্রিয় ভট্টাচার্য গিয়ে উপস্থিত হয়েছেন নেপালে। কে যে বাঘ কে যে গরু সেটা বুঝতে অপেক্ষা করতে হবে। দেখা যাক তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচনে নিয়ে আসতে পারেন কিনা, অন্তত জাতীয় নাগরিক পার্টিতে তার তারকা খ্যাতি সম্পন্ন কোনো সহকর্মীকে তিনি নির্বাচনে আনতে পারেন কিনা।